মাত্র 16,000 টাকায় সংসার খরচ চালিয়ে কিভাবে সঞ্চয় করা যায়, কিভাবে অল্প খরচে সংসার চালিয়ে হাজার হাজার টাকা বাঁচানো যায়, সেটাই আজকের ভিডিওটিতে শেয়ার করব। তো মাত্র 16,000 টাকায় সংসার খরচ চালিয়েও কিভাবে টাকা সঞ্চয় করা যায় আমি সুন্দর করে একটা হিসেব লিখে নিয়েছি। আমাকে এর আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছিল যে আমার আয় 16,000 টাকা, আপু আমি কিভাবে সংসার খরচ চালাবো আর সেখান থেকে কি করে আমি টাকা সঞ্চয় করব, প্লিজ একটা ভিডিও দিও। আমার এর আগের ভিডিওগুলোতে এই ধরনের কমেন্ট আমি পেয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু সেই কমেন্টের ভিত্তি করে আজকের ভিডিওটি আমি সাজিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই উপকৃত হবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। তো যাই হোক, আপুদের কমেন্টে রিপ্লাই দিতে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো আমি এখানে মাসিক 16,000 টাকার বাজেট কিন্তু সুন্দর করে লিখেছি। তো আমি একটা একটা করে এখন সমস্ত কিছুই বুঝিয়ে দেব। তো প্রথমে কিন্তু আমি লিখেছি চাল হচ্ছে 1,000 টাকা। আসলে চালটা কিন্তু আমাদের অবশ্যই প্রতিদিন দরকার হয়, কারণ ভাত তো খেতেই হবে। তো এখানে কিন্তু আমি চাল লিখেছি 1,000 টাকা। তারপরে হচ্ছে মুদি বাজার। আমাদের যদি সবচেয়ে বেশি খরচ হয় সেটা হলো মুদি বাজার। মুদি বাজারে কিন্তু আমাদের অনেক টাকা চলে যায়। তো এখানে মুদি বাজার আমি লিখেছি 3,000 টাকা, কারণ ওই যে বললাম মুদি বাজারটা একটু বেশি দরকার হয়, সেজন্য কিন্তু আমি এখানে 3,000 টাকা লিখেছি। তারপরে লিখেছি সবজি বাজার হচ্ছে 1,000 টাকা। তবে মাসিক 1,000 টাকা লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, তাও কিন্তু আমি এখানে 1,000 টাকা লিখে দিয়েছি। তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল বা কারেন্ট বিল। তো বিদ্যুৎ বিল আমি এখানে 800 টাকা লিখেছি। তবে এটা কিন্তু প্রত্যেক মাসে সমান হয় না, কোনো মাসে কম আসে আবার কোনো মাসে কিন্তু বেশি আসে। আমি কিন্তু এটা আনুমানিকভাবে লিখেছি। তো তারপরে লিখেছি ওয়াইফাই বিল। তো ওয়াইফাই কিন্তু সবার বাড়িতে থাকে না, তো সেজন্য সবার কিন্তু টাকাটাও দরকারও হয় না। তো যাদের বাড়িতে ওয়াইফাই আছে সেজন্য কিন্তু আমি সুবিধার জন্য এখানে লিখেছি। তো এখানে ওয়াইফাই বিল লিখেছি 600 টাকা। তারপরে হচ্ছে মাছ মাংস। এটা কিন্তু আমাদের অনেক বেশি দরকার হয়। আসলে আমরা কিন্তু কম বেশি মাছ মাংস ছাড়া অনেকেই ভাত খেতেই চাই না। বিশেষ করে আমরা হয়তো খেয়ে নেব, কিন্তু বাচ্চাগুলো একেবারেই কিন্তু খেতে চায় না। তো সেই জন্য মাছ মাংসটা একটু বেশি দরকার হয়। তো অবশ্যই আমাদের আয়ের মধ্যে আমাদের চলতে হবে। তো এখানে আমি মাছ মাংস লিখেছি 2500 টাকা। তবে এটা যে প্রত্যেক মাসে 2500 টাকাই লাগবে সেটা কিন্তু না, এখান থেকেও হয়তো আবার কোনো মাসে কিছুটা টাকা হলো আপনি বাঁচাতে পারবেন। তবে সেটা সম্পূর্ণটা নির্ভর করে পরিবারের মানুষগুলোর উপর। তো তারপরে আমি লিখেছি বাচ্চার স্কুল। যাদের বাচ্চা স্কুলে যায় তাদেরই এই খরচটা হবে, আর যাদের বাচ্চা স্কুলে যায় না তাদের কিন্তু এই খরচটা হবে না। তো এখানে আমি বাচ্চার স্কুল লিখেছি 1500 টাকা। এটা কিন্তু অনেকে যারা সরকারি স্কুলে পড়ায় তাদের তো একেবারে টাকার কোনো দরকারই হবে না, আবার উল্টো কিন্তু স্কুল থেকে অনেক টাকা পাওয়া যায়। তো যাই হোক, যাদের বাচ্চা বেসরকারি স্কুলে পড়ে তাদের জন্যই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো এটা হচ্ছে বাচ্চার স্কুল হচ্ছে 1500 টাকা খরচ। তবে হয়তো এটা কারো কম হতে পারে, আবার বেশিও হতে পারে। তো তারপরে লিখেছি চিকিৎসা খরচ হতে পারে 1,000 টাকা। তবে এটা যে প্রত্যেক মাসে এরকম হবে সেরকম না, তবে আমি সুবিধার জন্য লিখেছি। হয়তো কোনো মাসে দরকার হতে পারে, আবার হয়তো কোনো মাসে দরকার না হতে পারে। তো চিকিৎসাটা আমি 1,000 টাকা রেখেছি। তারপর হচ্ছে যাতায়াত খরচ। আপনি কোথাও গেলেন সেখানে যে যাতায়াত খরচটা সেটা কিন্তু আমি লিখেছি এখানে 600 টাকা। তবে যদি আপনি বেশি বাইরে না যান তাহলে কিন্তু যাতায়াত খরচের কোনো দরকারই হয় না, আর যদি যান তাহলে তো অবশ্যই লাগবে। তো সেজন্য এখানে আমি 600 টাকা লিখেছি। তারপরে লিখেছি ফলমূল তো অবশ্যই একটু খেতেই হবে, বিশেষ করে বাচ্চা যদি বাড়িতে থাকে ফলমূল কিন্তু খেতেই হবে। ফলমূল শরীরের পক্ষে অনেক বেশি উপকার। শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে অবশ্যই ফলমূল খেতেই হবে। তো এখানে আমি ফলমূল লিখেছি 1,000 টাকা। তারপর হচ্ছে দুধ ডিম। তো এগুলো কিন্তু বাচ্চা যদি থাকে বা নিজেরাও কিন্তু ভালো থাকার জন্য অবশ্যই কিন্তু দুধ ডিম এগুলো খেতেই হয়। তো এখানে আমি 1,000 টাকা লিখেছি। তারপরে লিখেছি অন্যান্য খরচ। তো অন্যান্য খরচ লিখেছি আমি 1,000 টাকা। তো অন্যান্য খরচে আমি 1,000 টাকা লিখেছি। তবে এটা লাগতে পারে আবার নাও লাগতে পারে। এখানে কিন্তু টোটাল খরচ হয়েছে 15,000 টাকা। তো আপনার মাসিক আয় যদি 16,000 টাকা হয় তাও কিন্তু এখান থেকে এই যে 1,000 টাকা সঞ্চয় করা যায়। আসলে যার ইনকাম যেমন সেইভাবে কিন্তু আমাদের চলতে হবে, সেইভাবে কিন্তু আমাদের বাজারগুলো করতে হবে। তাহলে কিন্তু আমরা সংসারের খরচটা কিছুটা হলেও কমিয়ে সেখান থেকে টাকা সঞ্চয় করতে পারবো। তো এই যে মাত্র 15,000 টাকায় সংসার চালিয়েও কিন্তু সেখানে 1,000 টাকা বাঁচানো যায়। আবার ওই যে লিখেছি চিকিৎসা অন্যান্য বিল, এগুলো কিন্তু প্রত্যেক মাসে নাও লাগতে পারে। তো সেখান থেকেও কিন্তু চাইলে কিছুটা টাকা আলাদাভাবে বাঁচিয়ে রাখা যায়। আমি কিন্তু এখানে চাইলে 2-3 হাজার টাকা আলাদাভাবে রেখে দিতে পারতাম, তবে সেটা আমি করিনি, কারণ এত অল্প টাকা সংসার চালানো বর্তমান সময়ে অনেকটাই কষ্টকর। তবে এই যে কষ্ট করে হলেও সেখান থেকে যদি আপনি প্রত্যেক মাসে 1,000 বা 2,000 টাকাও সঞ্চয় করতে পারেন তাহলে সেটা মন্দ কিসে, তাই না? সেটাও কিন্তু একটা সময় আপনার অনেক বেশি উপকারে আসবে। আর আমার মতে এইভাবে
এইভাবে সবারই চলা উচিত। সব সময় অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিয়ে অল্প অল্প করে টাকা সঞ্চয় করা উচিত। অনেক আপুরা আমাকে এ ধরনের কমেন্ট করেছিল, তো আমি কিন্তু সেই কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, তবে বলেছিল যে ভিডিওতে বলে দিতে। তো আজকে কিন্তু সেই জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি। যদিও ভিডিওটা বানাতে অনেকটাই সময় লেগে গেছে, অনেক আগে কিন্তু আমাকে এই কমেন্টগুলো করেছিল। তো আজকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আশা করছি প্রিয় আপুমণিরা সবাই আজকের আমার এই ভিডিওটি দেখে নেবেন যারা এই ধরনের কমেন্ট করেছেন। আর যারা অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিতে চান তো কিভাবে বাজেট পরিকল্পনা করবেন আমি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আপনারা যদি এইভাবে সুন্দর করে হিসেব করে একটা সংসার চালান, সুন্দর করে একটা বাজেট লিখে নেন যে আমার এই মাসে এত টাকা দরকার আছে বা এই জিনিসটাতে আমার এত টাকা খরচ, সেভাবে যদি লিখে নেন তাহলে কিন্তু একটা সংসার থেকে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন আর খুব সুন্দর করে একটা সংসারকে চালিয়ে নিতে পারবেন। এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের অনেক দাম, আমরা চাইলেও কিন্তু টাকা জমাতে পারি না, বাঁচাতে পারি না। তো এই যে ছোট ছোট কিছু টেকনিক যদি ফলো করে চলি তাহলে কিন্তু আমরা অবশ্যই সংসারের খরচ থেকেও অনেক টাকা বাঁচাতে পারবো। সেটার জন্য ওই যে বললাম একটু বুদ্ধি, একটু পরিকল্পনা করতে হবে। বুদ্ধি করে সংসার চালালে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন। আমি আমার সংসারে সব সময় সেইভাবে চলি আর সেগুলি ভিডিওতে শেয়ার করি। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। নতুন কোনো বন্ধু যদি আজকের আমার এই ভিডিওটি দেখে থাকেন আর যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আর যারা যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সকলের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবে সবাই আমার পাশে থেকেও আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি, আমার অনেক ভালো লাগে। আর আমি কিন্তু ছোট বেবি নিয়ে ভিডিও করি, অনেকটাই কষ্ট হয়, পরিশ্রম হয়, তাও কিন্তু আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার, কারণ আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর অনেকটা উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো এইভাবে সবাই আমার পাশে থেকেও সুন্দর সুন্দর কমেন্ট করো। যাই হোক, অনেক কথা বলেছি আর সুন্দর করে কিন্তু আমি একটা হিসেব করেও দিয়েছি। তো আশা করছি আপনারা উপকৃত হবেন। তো এদিকে কিন্তু তারপরে আমি আমার সংসারের একটা একটা করে কাজ করেও নিচ্ছিলাম। একটা সংসারে কিন্তু সকালে উঠলে আমাদের দৈনন্দিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায় আর একটার পর একটা কিন্তু চলতেই থাকে। আসলে কাজের তো কোনো শেষই থাকে না, বিশেষ করে এই ছোট বাচ্চা থাকলে কি বলবো, কাজের যেন কোনো শেষই থাকে না। আর যেহেতু আমার একা হাতে সমস্ত কিছু করতে সেই জন্য কিন্তু আমি একটুও সময় পাই না। তো যাই হোক, এইভাবে কিন্তু চলছে জীবন। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার সোনাদের জন্য দোয়া করবেন। ঘরে ছোট বাচ্চা থাকলে যে ঘর কতটা এলোমেলো থাকে এটা যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে সবাই জানে। আমার যেহেতু দুইটা বেবি, তো কি বলবো, ঘরে একেবারে এলোমেলো থাকে। তো আমি চেষ্টা করি একটু করে গুছিয়ে রাখার, যদিও সবসময় এইভাবে গুছিয়ে রাখতে পারি না বা গুছিয়ে রাখলেও সেভাবে গোছানো থাকে না, তা কিন্তু চেষ্টা করি গুছিয়ে রাখার। আসলে যেহেতু ঘরে থাকতে বেশি পছন্দ করি, তো ঘর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। তো সেই জন্য চেষ্টা করি সবসময় সুন্দর করে একটু গুছিয়ে পরিপাটি করে রাখার, তাহলে কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগে। তো আমি কিন্তু টি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যখন আমি কলিংটা দিচ্ছিলাম, কলিংটা কি বলবো কেন জানি না সেখানে আটকে রয়েছে, ওটা খুলতেই চায় না। তো তারপরে কিন্তু আমি ওটা খুলে তারপরে কিন্তু কলিংটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি যখন স্প্রে করি কেন জানি না বেরই হয় না। তো কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবেন যে কি করলে স্প্রেটা বের হবে। তো আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, তাও কিন্তু সেটা স্প্রে করতেই পারিনি। তারপরে কিন্তু খুলে তারপরে আমি কলিংটা দিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম। তো কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরে কিন্তু আমি উপরের সোফাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর গুছিয়েও নিয়েছি। আমাকে কিন্তু নিচে রুম, উপরে রুম সমস্ত কিছুই পরিষ্কার করতে হয়। যদিও বাড়িতে খুবই অল্প মানুষ, তবে ঘর কিন্তু অনেকগুলো, আর সেই জন্য কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে রাখতেও হয়। আগের দিন কিছু আম নিয়ে এসেছিলো, তো আমগুলো অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও বেশ ভালো ছিল। তো সেই জন্য কিন্তু আমি ওখানে আম কেটে নিয়েছিলাম, আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নেব। তো সেই জন্য কিন্তু আম কেটে নিয়েছিলাম। আসলে আম খেতে আমার ছেলে অনেক পছন্দ করে, সেই জন্য কিন্তু আমটা আনা হয়। তো ওই যে আমি ওখানে লিখেছিলাম ফলমূল, তো অবশ্যই কিন্তু আমাদের ফল খাওয়া উচিত, কারণ ফল খেলে কিন্তু শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকে। আর বিশেষ করে বাচ্চাদের অবশ্যই প্রতিদিন একটু হলেও ফল দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু বাচ্চার ব্রেন বুদ্ধি ভালো হয়।
তো যাই হোক, আজকে কিন্তু আমি অনেক বছর পর একটা জিনিস বানাবো। তো এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস ছিল, এটা হচ্ছে কাউনের চাল। তো কে কে জানো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে কাউনের চাল, আমার হাজব্যান্ড কিন্তু কিনে নিয়ে এসেছিল যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তখন কিন্তু এই কাউনের চাল আমাদের বাড়িতেই করা হতো। তখন কিন্তু অনেক খেয়েছি, কাউনের পায়েস খেয়েছি, কাউনের ভাতও খেয়েছি, আরও অনেক আইটেম কিন্তু খেয়েছিলাম। তো অনেক বছর হয়ে গেল, সেগুলো আর খুব একটা বেশি মনে নেই। তো অনেক বছর পর কিন্তু আমার হাজব্যান্ড আজকে কাউনের চাল এনেছিল, বলেছিল পায়েস বানাতে। তো সেটাই কিন্তু আজকে আমি পায়েস বানিয়ে নেব। তো সুন্দর করে কিন্তু আমি প্রথমে চালটাকে ধুয়ে নিয়েছিলাম। তো কাউনের চালের মধ্যে অনেকটাই নোংরা ছিল, তো আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রায় 2 থেকে 3 বার কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এখন আমি পায়েসটাকে বানিয়ে নেব। তো যেভাবে চালের পায়েস বানাই সেইভাবে কিন্তু আমি এটারও পায়েস বানিয়ে নেব। এটা হচ্ছে কাউনের চাল। তো কে কে জানো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে জানো না অবশ্যই এখানে দেখে নিতে পারেন। তো আমি কিন্তু তারপরে পায়েসটাকে বানিয়ে নিচ্ছিলাম। তো দুধটাকে ভালো করে গরম করেছি, যদিও দুধটা আগের থেকে অনেকটাই গরম ছিল, অনেকটাই কিন্তু সর হয়েছিল। তো তারপরে কিন্তু আমি দুধটা দিয়েছি। তো দুধটা গরম হয়ে গেছিলো, তারপরে কিন্তু একটু ফ্লেভারের জন্য কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো কিন্তু দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি কাউনের চালটা দিয়ে দিয়েছি। সত্যি পায়েসটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল, যদিও আমি অনেক বছর পর খেয়েছি। তো কে কে কাউনের চালের পায়েস খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক বছর পর আজকে খেয়েছি, সত্যি অনেক ভালো লেগেছে। ওই যে বললাম ছোটোবেলায় কিন্তু বাবার বাড়িতে এটা করা হতো, তো তখন কিন্তু অনেক কিছুই খেয়েছি। তো কাউনের চালের কিন্তু বিভিন্ন আইটেম বানানো যায়। তো অনেক বছর যেহেতু হয়েছে সেজন্য আমি খুব একটা আর মনে নেই। তো সেই জন্য কিন্তু আমি আজকে পায়েস বানিয়ে নিয়েছি। তো আরও অনেকগুলি চাল আছে, দেখি পরবর্তীতে কি বানাবো। তো যেটাই বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোটোখাটো কাজের মধ্য দিয়ে ভিডিওগুলো আমি শেয়ার করি। আপনারা যে সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবে সবাই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে কিন্তু এদিকে আমার পায়েসটা একেবারেই রেডি হয়ে গেছিল, আর এদিকে আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিল যে আজকে ফার্স্ট টাইম খাবো। ও কিন্তু কোনো দিনও খায়নি, আমি কিন্তু ছোটোবেলায় খেয়েছিলাম, তবে আমার ছেলে কিন্তু খায়নি। ও কিন্তু ফার্স্ট টাইম আজকে এই যে কাউনের চালের পায়েস খেয়েছিল। তো যাই হোক, আমার ছেলে কিন্তু অল্প খেয়েছিল, বলেছে আমার খুব একটা ভালো লাগেনি। আসলে এখনকার বাচ্চা কাচ্চা কি বলবো, ওরা কিন্তু আগের জিনিসের মর্ম বুঝবে না, তো সেজন্য হয়তো বলেছে। তো অল্পই কিন্তু খেয়েছিল, তারপরে কিন্তু খুব একটা বেশি আর খায়নি। তো বাকিটা কিন্তু আমি খেয়েছিলাম, আর আমার ছোট্ট মেয়েটাও কিন্তু বেশ অনেকটাই খেয়েছিল। তো আমার হাজব্যান্ডও খেয়েছে। তো সবাই মিলে কিন্তু আমরা তারপরে খেয়েও নিয়েছিলাম। এদিকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা আজকে এক জায়গায় গিয়েছিলাম, কারণ আমার মেজো বোনের শরীরটা অনেকটাই খারাপ, ওকে অপারেশন করা হয়েছিল। তো সেখানে কিন্তু আমি তাকে দেখার জন্য যাচ্ছিলাম। তো আমরা সবাই মিলে কিন্তু তারপরে ওখানে চলে গেছি, আর সেটি আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।